জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলেশোনার পরিবার থেকে। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল হতে চলেছে, আর চেষ্টা করো ভিডিওটা একটু বড় করে দিয়ে ফেলেছি, কারণ এখানে আমি অনেক কিছু শোনাবো তোমাদের ভগবানের লীলা। এবং আজকে আমরা যেতে চলেছি বীরভূমে, গোলুর ছোটো মার বাড়ি। আসলে আমরা সবাই গোপাল সেবা দিই, মাতৃত্বের সেবা মা রূপে। আর যেখানে যেখানে আমাদের প্রভুরা লীলা করে, সেই লীলাগুলো আমরা নিত্যদিন প্রায় শুনে থাকি, যারা গোপাল ভিডিও করে, গোপাল সেবার ভিডিও করে। তো এই রকমই আমাদের গোলুবাবু সব থেকে প্রিয় জায়গা হচ্ছে বীরভূমের ছোটো মার বাড়ি গোলুর, যেখানে নিত্যদিন গোলু লীলা করে। আমি মাঝে মাঝে তোমাদেরকে সেই লীলা শোনাই, এবং মাঝে মাঝে শোনাই না। কিছু লীলা যেন খুব ভিতরে কি বলবো, হেলিয়ে দেয় যাকে বলে ভেতরটা। তো সেই হিসাবে আমি বলি না। আজকে এই শাড়িটা বানিয়েছি যেহেতু বীরভূমেই আমাদের তারাপীঠ আছে এবং তারা মা আছেন। তো ওখানে পুজো দিতে যাব বলে আমার কাছে নতুন কোনো শাড়ি ছিল না, তার জন্য এই শাড়িটা আমি রেডি করে নিলাম লেস দিয়ে। আর প্রত্যেকটা মেয়ের বলতে গেলে চুড়ির শখ তো থাকেই, সেরকম আমারও খুব চুড়ির শখ। এখানে যা চুড়ি আছে জাস্ট আমার শাড়ির সাথে পরার মতো, আরও অনেক চুড়ি আছে যেগুলো আমি এখানে রাখিনি। যেগুলো আমার মোটামুটি ভালো লাগে সেগুলো এখানে রেখে দিই, বা নতুন চুড়িগুলো যেগুলো পরা হয়নি সেগুলো। তো তারই মধ্যে এই একটা চুড় কিনেছিলাম। আমি ভীষণ চুড় পরি, তো এই একটা চুড় কিনেছিলাম, এটাও নতুন চুড়। সাবেকি চুড়গুলো কিনছিলাম কিন্তু অনেক পাতলা বলে আমি নিইনি, আমি একটু হাডি বলতে গেলে নিই, যাতে আমি কখনো ইউজ করবো কিনা সেটাও জানি না। তো শখে আমি কিনি চুড়িগুলো। আর এর সাথে এই ব্লাউজটা নিলাম, ব্লাউজটা আগে থেকে রেডি ছিল, কোনোভাবে আমি রেডি করিনি। তার সাথে এই হারটা নিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নিলাম ম্যাচিং করে একটা পাঞ্জাবি। কিন্তু আদৌ এটা পরা হয়নি, পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তারপরে গোলুর বাবাইকে বলা হলো চলো তেলটা ভরে নিই, কারণ আমরা বেরোবো রাত 2টোর সময়। তো তখন পেট্রোল পাম্প বন্ধ থাকবে এবং প্রবলেম হবে। তো সেই জন্য আগে তেলটা ভরে নিলাম, তারপর ভরে এসে গোলুবাবুদের ঘুম পাড়িয়ে শুয়ে পড়েছিলাম। এবং দেখো গোলুবাবুদের ঘুম পাড়িয়ে থেকে এটা ওঠার টাইম, মানে গোলুবাবুকে তুলেছি, তুলে আস্তে আস্তে জাস্ট কোলের মধ্যে নিয়ে এসে গোলুবাবুকে আসনে, ওখানে একটা টেডি ছিল যেটা সুপ্রীতিপন দিয়েছিল, তো ওটাকে নিয়ে আমি ওকে মাথায় দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কারণ ওখান থেকে যে বালিশগুলো ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম, আমার কাছে বালিশ এক্সট্রা ছিল কিন্তু আমি নিইনি, কারণ ওখানে সকল সোনারা ঘুমাচ্ছিল, ওদের প্রয়োজনে হবে, তাই জন্য টেডিটাই মাথায় দিয়ে বেরিয়ে ফেললাম রাত্রির 2টোর সময়, মানে 2:20 বেজে গেছিলো আমাদের রেডি হতে আর করতে বেরোতে। তো বেরিয়ে গেলাম। সব থেকে আমার বলতে গেলে প্রিয় সময় যদি বলতে চাও তাহলে হচ্ছে আমার রাত। এবং তোমরা জানো আমরা কতটা কাজের চাপে থাকি, কতটা মানে সারা দিনটা ধরে কাজ করি। তো সেই হিসাবে গোলুর অনুষ্ঠানটা কাটার পর, আচ্ছা এটা বলে দিই, এটা 13 তারিখের ভিডিও, ঠিক আছে? আমি ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেছে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর হচ্ছে যে এতটা কাজের চাপ থাকে মাঝে মাঝে, আর এত বড় একটা অনুষ্ঠান গেল, একটু রিল্যাক্স ফিল করার জন্য আমরা আগে বাইক নিয়ে ঘুরে বেড়াতাম। একটু গোলুর বাবাকে বলতাম চলো একটু বাইক নিয়ে রাতে ঘুরে আসি, তখন তো আর ভিডিও করতে পারতাম না। বাইকে চুপচাপ গোলুর বাবাকে ধরে মানে যতটা পারতাম আনন্দ উপভোগ করতাম রাতের। আর এখন এই গাড়িটা হয়ে যাওয়ার পর বেশ গোলুকে নিয়েও যেতে পারছি, ভালোও লাগছে। তো গোলু ওখানে ঘুমাচ্ছে, মাঝে মাঝে আলো লাগছে, তবে অসুবিধা কিছু নেই, যদি চাপা দিয়ে দিই বেশি গরম লাগবে, কারণ গাড়ির ভেতরে আমরা একটু হিটার চালিয়ে দিয়েছিলাম। আর আমি সিটটাকে হেলিয়ে ওর বুকে হাত দিয়ে আমিও ঘুমাচ্ছিলাম। আর ওদিকটা পুরোটা ভালো করে পরিষ্কার করে পুরো মানে পিছনের সিটটা ওকে দেওয়া হয়েছিল, এবং সামনে আমি আর গোলুর বাবাই ছিলাম। আমি জাস্ট একটু ভিডিও করছিলাম বলে ক্যামেরাটা নিয়েছিলাম, না হলে আমি ওর বুকে হাত দিয়েই চুপচাপ ঘুমাচ্ছিলাম। তো রাতে গোলুর বাবাই বলতে গেলে এই যে একবার আমাকে ডাকলো, বলল দেখো শক্তিগড় চলে এসেছে আর ল্যাংচা কুঠি দেখা যাচ্ছে। আমাকে ডাকলো বলে আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নিই। মোটামুটি অনেকটাই এসে গেছি, তোমরা তো জানো মোটামুটি আমার বাড়ি হুগলির রিষড়াতে। আর তারপর এই বর্ধমানের রাস্তা আমি ফার্স্ট টাইম, আমি তারা মায়ের কাছে যাব ফার্স্ট টাইম, আমি এই রাস্তায় কোনো দিন আসিনি। আর এতটা ঘুটঘুটে অন্ধকার, রাস্তাগুলো খাঁ খাঁ করছে, চারিদিকে জঙ্গল। আমি তো অনেক জঙ্গলে আমাকে গোলুর বাবাই তোলে নে ভয় লাগবে বলে, আর অনেক জঙ্গলে আমি বলতে গেলে চোখ যখন খুলেছি তখন দেখছি যেন পুরো অন্ধকারে আমরা দুজন যাচ্ছি, এতটা ভয় লাগছিল। ঠিক আছে, এক একটা রাস্তায়, মানে বীরভূমের সাইডের রাস্তাগুলো, আমাদের এই সাইড না, এই যে এই রাস্তাগুলো কিন্তু ভীষণ খটখটে অন্ধকার, শুধু আমাদের গাড়ির লাইটটা পড়ছে এইটুকুই, বুঝতেই পারছো।
আমাদের বেশিক্ষণ মানে আমরা ভোর ভোর হয়েছে, আমরা পৌঁছে গেছি, সূর্য যখন ওঠেনি ততক্ষণে আমরা পৌঁছে গেছি। তো এই অন্ধকারে মাঝে মাঝে একটা করে গাড়ি আসছে, এত আলোগুলো দিচ্ছে যেন মনে হচ্ছিলো গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হচ্ছিলো। গরুর বাবাইয়ের মাঝে মাঝে বলছিল যে তুমি একটু উঠে বসো, আমার অসুবিধা হচ্ছে। আর আমি খুব ঘুম কাতরে, মানে আমি যখন ঘুমাই সারাদিনের কাজের পর বা রাতেও মাঝে মাঝে একটু কাজ করি, দেখি একটু সখী সারাদিন কাজ করে সেই মেসেজ আবার একটু আধটু চেক করে নিই। কোনো এখন আবার ডেলিভারির অনেক প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে গরুর জন্মদিনের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের এতে একটু ডেলিভারিটা লেট হয়েছে দিতে আমাদের। মানে আমরা একবারে সব দেবো বলে রেখে দিয়েছিলাম কয়েকদিন ধরে, এবার দাদার কাছে হয়তো কয়েকদিন ছিল, প্রায় 10 দিন 12 দিন হয়ে গেছে ডেলিভারি পৌঁছায়নি এবারে গরুর জন্মদিনের জন্য। তো গরুকেও এখন বলছি, এবার ভক্তরা মোটামুটি ফোন করছে যে আমাদের ডেলিভারি যায়নি। খারাপ লাগছে, শুনতেও খারাপ লাগছে, একটা টাইমের মধ্যে পৌঁছে দেওয়াটা খুব জরুরি, খুব দরকার। কিন্তু এবারে অনুষ্ঠানটার জন্য একটু আমরা হয়ে গেছিলাম যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি পারবো না। আর কথা হচ্ছে যে আমাদের শ্রী মারুতি এক্সপ্রেস আর হচ্ছে ডেলিভারি থেকে আমাদের ডেলিভারি পৌঁছায়। এবার শ্রী মারুতি আমাদের সার্ভিস ঠিকঠাক দিয়ে দেয়, কিন্তু ডেলিভারি আর এক্সপ্রেস থেকে দিলে আমাদের ডেলিভারি খুব করে। এবং এক্সপ্রেস থেকে তো একদম রিভিউ খারাপ আসছে, এখন মাল আর পাচ্ছি না, মানে মাল ওরা খুঁজেই পায় না। আমি 2বার হয়েছে এরকম, 2বার মাল দিয়েছি, তাদের মালটাই পুরো গায়েব করে দিয়েছে। তার পরিবর্তে অবশ্যই টাকা রিটার্ন করেছে, কিন্তু সেটা ব্যাপার হচ্ছে না, ব্যাপার হচ্ছে যে সময় এবং হচ্ছে তাদের পাওয়ার জন্য একটা থাকে, ইচ্ছা আনন্দ সব কিছু। তারপর যখন তাকে সে আমাকে বারবার বলেছে, আমরা কি ডেলিভারি ছাড়ার পর আমরা ওই মানে সেরকমভাবে আর চেক করি না, আমরা জাস্ট জানি যে দাদা ডেলিভারি পৌঁছে দেবে, আর যদি না আসে তাহলে আমাকে ফোন করে যে এই ডেলিভারিটা রিটার্ন এসেছে, বা কাস্টমারকে ফোন করে বলো, ফোন তুলছে না, এরকম ব্যাপার হয়। কিন্তু যখনই কাজের বাড়িতে চাপ হয়ে যায়, মানে কোনো অনুষ্ঠান রয়ে যায়, তখন খুব অসুবিধা হয়, তখন আমাদের খোঁজ নেওয়াটাও একটু হয়ে যায়, মাঝে মাঝে ফোন করে খোঁজ নিই, তো মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়। তো এবারে সেই প্রবলেমই হলো, অনুষ্ঠানটার জন্য ডেলিভারিগুলো একটু লেট হয়ে গেছে। বাকি কমেন্টেও সবাই বলছে, খারাপ লাগছে, ফোন করছে, সখীকেও বলছে, সখী আমাকে বারবার বলছে দাদা ডেলিভারি দাদাকে বলো ডেলিভারি পৌঁছায় না, কত টাকা লাগছে, খারাপ লাগছে। তারপর হচ্ছে আরেকটু হচ্ছে লাইভের ড্রেস নিয়ে অনেক ভক্তদের প্রবলেম হচ্ছে একটু আধটু। তো সেটাও বলি, লাইভের ড্রেসগুলো হচ্ছে আমি প্রায় 30% দাম নিই, যেটা আমাদের অর্ডারের দাম হয়, মানে কম, হাফেরও একটু কম দাম নেওয়া হয় লাইভের। এবার কারণটা বলছি আমি, কারণটা হচ্ছে নতুন যারা গলুসোনার পরিবারে পোশাক বানায়, মানে বানাতে ঢুকছে যারা নতুন নতুন, তাদেরকে নতুন হাতে কাজ তো আমরা ওইভাবে দিয়ে কাস্টমারদের দিয়ে দিতে পারি না। যারা অর্ডারের কাজ মানে অর্ডারই কাজ দেয়, যারা অ্যাডভান্স দিয়ে কাজ করায়, তাদের কখনোই প্রবলেম হবে না আশা করছি। কারণ হচ্ছে যে তাদের কাজগুলো আমাদের পুরনো যারা আছে তাদের দিয়েই করানো হয়, কোনো রকম যাতে অসুবিধা না হয়। এবং লাইভের কাজগুলো তাদের হাতে কাজ হয় যারা কাজ শেখে, যাদের আমি শিখিয়ে নতুনভাবে মানে ভালো মতন শেখানো যাতে যায়, তাদের যাদের মানে সেই ড্রেসগুলো যেন পরে না প্রবলেম হয়, অর্ডারের কাজ যেন তাদেরকে আমরা দিয়ে করাতে পারি একদম নিখুঁত কাজ, সেই সব ড্রেসগুলো তাদের হাত দিয়ে করাই যখন লাইভে দিয়ে দিই। কারণ হচ্ছে ওই অর্ডারের কাজে সেই মালগুলো দেওয়া যায় না, যতই সেম কাপড় হোক আমরা কখনোই অর্ডারের কাজে সেই মাল দিই না। আর হচ্ছে অনেকে একটু আধটু বলছে কোমর ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ঘের যে অর্ডারের কাজের থেকে একটু ছোট হচ্ছে, তো অবশ্যই একটু ছোট ঘের দেওয়া হয়। যেটা মার্কেটে দেওয়া হয় যেই ঘের, সেটা হচ্ছে লাইভের ঘের চলে, ঠিক আছে। আর যেটা আমাদের পার্সোনালি যে ঘের আমরা দিই, সেটা হচ্ছে অর্ডারের ক্ষেত্রে সেটা অবশ্যই বড় ঘের দেওয়া হয়, কারণ সেই দামটাও সেইভাবে নেওয়া হয়। দাম অনুযায়ী অবশ্যই ড্রেসের ব্যাপারও আছে, কাপড়েরও ব্যাপার আছে, এবং ঘেরেরও ব্যাপার আছে, এবং বড় হয় সেগুলো। তো অর্ডারের কাজ কোনোভাবে ছোট হয় না। অর্ডারের কাজ আমি যতটা পারি কাপড় বড় করে দেওয়ার চেষ্টা করি, আর ছোট হয় তখনই, তখন লাইভের কাজ হয়। তো যারা বড় বড় ঘের পরাবে ভাবো, তারা একটু লাইভ থেকে এক সাইজ বড় ড্রেস নিও, ঠিক আছে। আর বাকি কোনো যদি অসুবিধা হয় তাহলে রিটার্নের অবশ্যই আছে, রিটার্ন তোমরা করতে পারো। সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা বড় কোম্পানি নয়, তো তোমাদেরকে কি করতে হবে, একটু ডেলিভারি পৌঁছে দিতে হবে, আমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, তোমরা একটু পোস্ট অফিসের মাধ্যমে, তোমাদের কাছে পিঠে তো অবশ্যই সবার কাছে পোস্ট অফিসটা একদম থাকবেই, অন্য কিছু কোরিয়ার থাকুক আর না থাকুক, তো পোস্ট অফিসের মাধ্যমে তোমরা ডেলিভারি পৌঁছে দিতে পারো। সেটা আবার ঠিক করে লাইভের ড্রেসের ক্ষেত্রে কিন্তু নয়, সেটা অর্ডারি ড্রেসের ক্ষেত্রে, তো সেই হিসাবে তোমরা দিতে পারো। তো আমাদের রাত কেটে গেল, তোমরা মোটামুটি দেখতে পেলে, ভিডিওটা অনেকটা বড় করছি, আর একটু বলার জন্য বড় করছি, অনেক কথা ছিল বলে।
আর এটা হচ্ছে সকাল, একদম সকাল সকাল বলতে গেলে সূর্যোদয় হয়েছে। তো সেই সময় রাস্তাও মোটামুটি ফাঁকা। আর এদিকের গ্রাম সাইড, বীরভূমের সাইডের রাস্তা আমার খুব ভালোও লেগেছে, খারাপ রাস্তা নয়। এবং যেহেতু গাছপালা এবং প্রাকৃতিক যে সৌন্দর্যটা আমার ভীষণ ভালো লাগে। আর মাথার মধ্যে যে চিন্তা এবং যে কাজের যে একটা ব্যাপার থাকে, ক্লান্তি ভাব থাকে, সেটা দূর করার জন্য খুবই ভালো জায়গা। তো যাচ্ছি এমন জায়গায়, সেটা হচ্ছে যেখানে মেন, সেটা হচ্ছে গলুর ছোটো মার বাড়ি। গলুর অনেক ছোটো মা, এখন এক ছোটো মার কিন্তু ভীষণ শরীর খারাপ। সেটা হচ্ছে গলুর কোন্নগরের দিদির ছোটো মা। অনেকে গরুর জন্মদিনে এসে জিজ্ঞাসা করেছিল, দিদি কোন্নগরের দিদি কয়, কোন্নগর দিদি আসলো না কেন, বা তার সাথে দেখা হলো না কেন। তাকে দেখার জন্য কিন্তু অনেক সবাই অপেক্ষা করেছিলেন, কিন্তু দেখা হয়নি। কারণ হচ্ছে দিদির খুব শরীর খারাপ ছিল, দিদি উঠতে পারেনি ঠিক মতো, এবং আসবে যে সেই শরীরটাও দেয়নি। তো তোমরা একটু পে করো যেন দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ আমরা কি মানে আমি প্রত্যেক সপ্তাহে বলতে গেলে দিদির কাছে যাই, এবং এই আগের সপ্তাহটাই বলতে গেলে এই যে বীরভূম গেছিলাম, তো তার জন্য যেতে পারিনি। আর এই সপ্তাহটায় অবশ্যই আমি যাব। আর পরের সপ্তাহটাও আমাদের যাওয়ার এক জায়গায় আছে। এবারে অনেক কটা বলতে গেলে গোলু নিমন্ত্রণ আছে, সেগুলোকে যেতে হবে আমাকে। মানে এমন এমন নিমন্ত্রণ, দূরে হলেও যেতে হবে, কিছু করার নেই, কারণ তারা গরুর জন্য আসে। আর এই যে গোলুবাবু ঘুম থেকে উঠে গেছে, উঠে বসে এখন প্রাকৃতিক সৌন্দর্য দেখছে। আর হচ্ছে এবার বলি গলুর ছোটো মার কথা। গলুর ছোটো মা হচ্ছে ইউটিউব থেকেই পাওয়া। আমার আমি যখন বিয়ে হয়নি, যখন থেকে আমি ইউটিউব ব্লগ বানাই, তখন থেকেই ওনারা আমার ভিডিও দেখে এবং তখন থেকে আমাকে সাপোর্ট করে। মানে যখন সবাই আমার ভিডিও দেখে, ডেলি ব্লগ যখন বানাতাম সকাল 7টা, মানে আমার গরুসোনার পরিবারে ব্লগ আসবেই। অনেক ভক্তরা এমন ছিল, ঘুম থেকে ওঠার আগে আমার ব্লগ না দেখে ঘুম থেকে উঠতো না। তো তখন আমি ব্যবসা করতাম না। তো সেই সব ভক্তদের মধ্যেই একজন গলুর এই ছোটো মা, বীরভূমের দিদি বলি আমি। তো তখন থেকে আমাকে মেন্টালি সাপোর্টও করতো বলতে গেলে। সবসময় আমাকে বলতো যে কে কী বললো সেটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তুমি নিজে স্থির হয়ে যেমন ভিডিও বানাও তেমন বানাবে। কারণ মাঝখানে আমি ভিডিও বানানো বিয়ের আগে ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম যে যদি ভক্তদের প্রবলেম হয়, নানান প্রশ্নের মুখে পড়তে হয় যখনই একটা ব্লগ তৈরি করা হয়, কোনো কিছু জানা, সেই জানার বিষয়টা আমরা যখন আলোচনা করি, অনেক আমরা তো নিজেদের মতো যেটা জানি সেটা আমরা আলোচনা করতে থাকি, কিন্তু যারা দেখে তারা তো, তোমরা তো অনেক সবাই দেখো, অনেক মাথার মধ্যে অনেক কিছু ভেবে দেখো, অনেকে ভেবে দেখো না, আবার অনেকে অনেক কিছু জানো আমরা যেগুলো জানিও না। ঠিক আছে, সেই সব ব্যাপারেই অনেক আলোচনা করতে করতে তখন কিছু একটা কথা কাটাকাটি তখন হয়েছিল। তখন আমাকে দাদা খুব বুঝিয়েছিল, যে আমার এখনও সেই দিনগুলো মনে আছে, যে যে যাই বলুক না কেন, তুমি তোমার সেবার ভিডিও চালিয়ে যাবে, এবং আমরা আশা করে বসে আছি তোমার ভিডিওর জন্য। কে আশা করলো বা কে তোমার কমেন্টে কি বললো না বললো কিছু জানার দরকার নেই, আমরা আশা করে বসে আছি। তো তারপর থেকে কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও বানাতাম। তো দাদার সাথে আমি দেখা কখনো মানে করিনি, গলুর জন্মদিনই ফার্স্ট দেখা করেছি। কিন্তু দাদা আমাকে ভীষণ ভালোবাসে, সেটা সবসময় দিদি আমাকে বলতো, যে তোমার দাদা এই বলেছে, তোমার দাদা ওই বলেছে। মানে দাদার গুণগান আমাকে বলা হতো এবং আমার গুণগান দাদাকে বলা হতো। মাঝখানে ছিল গলুর ছোটো মা। প্রত্যেকটা কথা বোঝানো, এবং সত্যি কথা বলতে আমার নিজের মা বাবা সেই রকম আমার কাছে নেই। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে তোমার মা বাবাকে কোনো দিন দেখি না, এবং তুমি কিভাবে, মানে আমাকে অনেকে সবাই জানো যে আমার মা বাবা নেই, এমনও অনেক সবাই আমাকে এসে বলো যে তোমার মা বাবার সাথে কী হয়েছিল। দেখো, আমার মা বাবা আছে, মানে বেঁচে আছেন, অবশ্যই বেঁচে আছেন, নেই তা নয়। কিন্তু আমি আমার মা বাবার কাছে ছোট থেকে মানুষ নয়, আমি আমার দিদার কাছে ছোট থেকে মানুষ। এবং আমি দিদাকেই বলতে গেলে আমার মা, বাবা, ভগবান, প্রত্যেকটা আমার দিদার ওপরেই দেখি। এবং আমার দিদা বলতে গেলে ছোটো থেকে আমি একদম ছোট্টবেলাটা বলবো না, একদম ছোটোবেলাটা আমি মায়ের কাছেই থাকতাম। তারপর ক্লাস 5-6-এ মনে হয় আমি দিদার কাছে পুরোপুরি শিফট হয়ে যাই, কারণ দিদা একা থাকতো। তো তখন থেকে নিয়ে আমার দিদার কাছে থাকা, দিদার কাছেই বলতে গেলে মানুষ হওয়া। এবং ওই যে ক্লাস 5-6-এর আগেই যা মায়ের কাছে একটু মার খেয়েছিলাম, বকা খেয়েছিলাম, কিন্তু যখন মানে যবে থেকে আমার দিদার কাছে এসেছি, না কোনো দিন আমি বকা খেয়েছি, না কোনো দিন মার খেয়েছি।
আদরে আবদারে সবাই আমাকে বলতো দিদার নাতনি এরকম। আর ছোট থেকে এরকম আমার বন্ধু বান্ধবরাও একটা জিনিস সবসময় বলতো, সেটা হচ্ছে যে তো দিদার মতো একটা দিদা থাকলে খুব ভালো হতো। এখনও বড় হয়েও এই কথা আমি শুনি যে কাজ যদি তো দিদার মতো একটা দিদা হতো খুব ভালো হতো। কিন্তু অনেক আমি দিদা তো আমার পোস্টালে চাকরি করতেন, দিদা বেরিয়ে যেতেন সকালবেলায় এবং সারাদিন আমি ঘরে বলতে গেলে দরজা বন্ধ করেই থাকতাম। তবে হ্যাঁ, একা থাকার যে সেটা অবশ্যই আমাকেও স্ট্রাগল করতে হয়েছে। একটা মেয়ে একা থাকা মানে একটা অনেক জটিলতা, এবং যেহেতু একটু আমিও সেই রকম যে একটা টাউনে থাকতাম এমন নয়, আমিও একটু নর্মাল যে গ্রাম সাইড হয় একটু থাকতাম, মানে এতটা হয়তো গ্রাম নয় বাট থাকতাম ওরকমই জায়গায়। তো নানান মানুষের সাথে মেশা, আলোচনা করা, এগুলোর সম্মুখীন আমিও হয়েছি। তো সেখান থেকে নিজেকে তৈরি করা, এবং দিদার যেটুকু শিক্ষা সেটা হচ্ছে যে যে কোনো মানুষকে ভালোবাসা এবং কোনো ছোট বড় মানুষকে না দেখা চোখে, সে যেরকমই পরিস্থিতি হোক ঘরের দোরগোড়ায় যদি কখনো কেউ আসে তাকে ফিরিয়ে না দেওয়া, নিজের খাবার থেকে খাবার দিয়ে দেওয়া, এটা আমার দিদা এখনও পর্যন্ত করে। হ্যাঁ, আমার দিদাকে নিয়ে আমি গর্ব করি যে আমি তার কাছেই আমি মানুষ হতে পেরেছি। আমার সবথেকে বড় হয়তো পাওনা এবং আগের জন্মের পুণ্যের ফল হয়তো। তো গল্প করতে করতে অনেকটা রাস্তায় এসে গেলাম, সেটা আমি দিদার কথা আবার পরে জানাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে বীরভূমের দাদা, আগে টুকটুক করে যাচ্ছে আমাদের সামনে থেকে, মানে এই রাস্তাটা হচ্ছে ওনাদের রাস্তা। আর হচ্ছে যে আমি ফার্স্ট টাইম মাটির দোতলা বাড়ি দেখলাম। আমি কখনো মাটির বাড়ি, মানে আমার দিদার বাড়ি ছিল মাটির ছোটোবেলাতে, কিন্তু সেটা নর্মাল, মানে মাটির ওপর টালির বাড়ি ছিল। তো আমি মাটির দোতলা বাড়ি কখনো দেখিনি। আমি এই ফার্স্ট টাইম মাটির দোতলা বাড়ি দেখলাম এবং সেখানে আমি ঢুকলাম। মানে দূর থেকে হয়তো দেখেছি, গলুর বাবার বাইকে আমি গোঘাটের সাইডে যখন আসছিলাম তখন দূর থেকে মাটির দোতলা বাড়ি দেখলাম। আমি জানতাম দোতলা বাড়িটা মানে দোতলা মানে ছোট কিছু হবে ওপরটা, আর নিচেটা হয়তো বড় হবে, কিন্তু সেটা নয়। সেটা এখানে এসে দেখলাম যে ওপরটাও কিন্তু অনেক বড় আর নিচেটাও অনেক বড়। এখানে সব বলতে গেলে মাটির বাড়ি, আর দিদিরাও থাকেন দোতলা মাটির বাড়িতে। তো প্রত্যেকটা আমি দেখাবো। আমি বলতে গেলে সকালবেলায় একদম পৌঁছে গেছিলাম, আর রাস্তাটাও বলতে গেলে মাটির রাস্তা। তো এখানে এমন রাস্তাটা ছিল, গোলুর বাবাইয়ের গাড়ি আর রাস্তা সমান সমান হয়ে গেছিলো। আর ওই যে একটা মাটির বাড়িতে দেখো এসিও লাগানো আছে। প্রচণ্ড গরমে দিদি বলছিল যে এখানে এতটাই গরম হয় এসি ছাড়া থাকাও যায় না। তো দিদির ঘরে নেই, ওই ঘরটাতে এসি ছিল দেখলাম। সেটা আমরা এটা কিন্তু ভিডিও করার পরে আমি দেখছি, তার আগে আমি দেখেছি, সেটা রাতে দেখেছিলাম, দিনের বেলা কিন্তু আমি দেখিনি। তো তারপর এখান থেকে বেরিয়ে গেলাম গোলুর ছোটোমার বাড়ি। ওরা তো দেখে ভীষণ আনন্দ, মানে গোলু এসেছে মানে বিশাল ব্যাপার একটা। ওই যে গোলুর ছোটো মা। এবার বলি, গোলুর ছোটো মা ওর বোনের সাথে এবং দাদার সাথে, ওর মানে বাবাইয়ের সাথে নিত্যলীলা। সেটা হচ্ছে গোলু রেগুলার আসে, আবদার করে এবং নিত্য সেবা এখানেই পায়। মানে আমার থেকে বেশি গোলু ওখানে সেবা পায়। আমি যাই খেতে দিই না কেন, ওর ছোটো মার বাড়িতে না খেয়ে কিন্তু ওর হয় না খাবার, মানে সেবাও পায় না এবং খায়ও না বলতে গেলে। বাকি আমার সকল সোনারা এখানে সেবা পায়, কিন্তু গোলু ওখানে না গেলে গোলুর খাবার পেট ভরে না। এটা হচ্ছে ওনার নিত্যলীলা। এবং ওখানে যায়, ওখানে খায়, এমনকি ওখানে আবদারও রাখে যে এই রান্না করতে হবে, এই আমাকে খাওয়াতে হবে। আর সেই বলে না রাজার বেটা, সেই হয়েছিল গোলু। গোলু হচ্ছে রাজার বেটা। আচ্ছা, এই দোলনা, তারপর গোলুর জন্য খাট আগে থেকে করে রাখা ছিল। গোলু যখন যাবে তখন গোলু যাতে শোয়, গোলু যখন আনন্দ পায়, সেই রকমই একটা তরিযুক্ত ছিল। তো সকালবেলা পৌঁছে যাওয়ার পর ওরা একটা কথা বলে, সেটা হচ্ছে সারা রাত ওরাও জেগেছিল। মানে আমি আর গোলুই খালি ঘুমিয়েছিলাম, বাকি সবাই জেগেছিল। এবং ওর পাড়া তো একটা কাকিমা, সেও বলল যে আমরাও চিন্তাতে জেগেছিলাম। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে সবাই আমাদের আসার জন্য জেগে আছে সারা রাত ধরে। এবং সেদিনকে মানে অন্য রকম একটা অনুভূতি, সেটা হচ্ছে এই দেখো আমাদের গৌর নেতাই, কলিযুগের রাধা মাধব, ঠিক আছে, আমাদের গৌর নেতাই যে। আমি তো ওনাদের রূপ দেখে, মানে ওখানে আমার সব থেকে যদি রূপে মুগ্ধ হয়ে যায় সেটা হচ্ছে আমার গগনেতায়। আর সকাল সকাল ভাবো, গোলু আসার আগে গোলু মোটামুটি ঢুকে পড়েছে 7:30টার সময়। তার আগে গোলুর ছোটো মায়ের লুচি, আলু ভাজা, তরকারি সব হয়ে গেছে রেডি। আর আমরা এটা বেলায় গেছিলাম, এটা তার মাঝখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, ফোনটা একদম রেখে দিয়েছিলাম, কারণ আমি এতটা আনন্দে মাতোয়ারা হয়ে গেছিলাম যে ওখানে আর কিছু আমি দেখতে পাচ্ছিলাম না। গল্প করছিলাম বসে বসে, খুব গল্প করেছি। তো তারপর একটা টাইম, একটা ফাঁকে
গোলুর ছোটো মা বললো চলো এত দূর এসেছে, মাকে একটু পুজো দিয়ে আসবে, চলো, না পুজো দিলেই নয়, যেতে হবে। তারপরে এই যে প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ আমার ভালো লাগে, ভীষণ। রাতের সৌন্দর্য একটা আলাদা অনুভূতি আসে, আর এই ভোরের, কারণ হচ্ছে আমি রাতও বাইরে যাই না, এবং ভোরে যখনই যেটা মানুষ দেখে না সেটা দেখার জন্য কিন্তু একটা অন্য অনুভূতি জাগে, যে না কি দারুণ লাগছে, কি সুন্দর লাগছে। এখন ভিডিওটা এডিট করছি, দেখো এত ভালো লাগছে না, আবার যাব আমি কিছুদিনের মধ্যে আবার যাব। আমি ভেবেছি গোলুর ছোটো মাকে বললাম যে পিকনিক করতে যাবো এইরকম বনে, আর সেইটা আমি শুধু বললাম না, আমি বলার আগেই মোটামুটি দাদা ভাই বলে দিল, দাদা বলল যে চলো একদিন আসো, পিকনিক করা হবে। তো এক কথাতে আমারও মনে মনে হচ্ছিলো তো চলো এবার সবাই যাব। এবারে তো আমরা গেছিলাম গোলুর বাবাই আর আমি আর গোলু, এর পরের বারে ফ্যামিলি পুরো যাব। তারপর দিদি শর্টকাট রাস্তা, সেটা হচ্ছে তারা মায়ের কাছে যাওয়ার জন্য। এবার বলি, তারা মার কাছে গেছি বটে, অনেক এক্সাইটেড গেছি যে এই হবে, এই দেখবো। অ্যাকচুয়ালি আমি কোনো দিন যাইনি তারা মায়ের কাছে, এবং আমি দেখতাম হচ্ছে পাপিয়াদিকে, আমার ফেসবুক পেজে আছে, তো পাপিয়াদিকে অনেকে চিনবে হয়তো। যাই হোক, পাপিয়াদিকে দেখতাম তারা মার সেবা দিতে, ভীষণ ভালো লাগে ওনার তারা মায়ের সাজ পোশাক সিঙ্গার, খুব ভালো লাগে দেখতে। তো ওনাকে দেখে দেখে আমার একটু তারামার প্রতি আকৃষ্ট, না বলে না ভগবানেরও একটা টানার ব্যাপার থাকে, এবং ভেতর থেকে একটা অনুভূতি থাকার ব্যাপার থাকে, সবার ক্ষেত্রে এটা হয়, শুধু আমাদের ক্ষেত্রে না। কেউ বাবার ভক্ত, কেউ মায়ের ভক্ত, কেউ আমরা গোবিন্দ ভক্ত, যে কেউ গণেশজির ভক্ত, মানে অনেক ভক্তদের মধ্যেও অবশ্যই বিভাগ থাকে, এবং যে কোনো ভগবানকে টানার বিষয় হচ্ছে সেই ভগবান খুব তাড়াতাড়ি সাড়া দেওয়ার ব্যাপার। তেমনই এখানে প্রচুর ভক্ত, মা তারার ভক্ত। কিন্তু আসলে আমি ভক্ত না বলবো না, আমি শ্রদ্ধা করি মাকে, কিন্তু এমন নয় যে মায়ের প্রতি আমার খুব আকৃষ্ট আছে, আমার কিন্তু সত্যি কথাই বলছি সেটা নেই। আমার যে পরিমাণে আমি রাধা মাধবকে ভালোবাসি, আমার সেরকম কোনো ভগবানের প্রতি নেই। হ্যাঁ, তবে আমার গণদাদা বলো, লক্ষ্মীনারায়ণ বলো, সরস্বতী মহাদেব, এনাদের প্রতি প্রচুর আমার আকৃষ্ট আছে। তারপর ওখানে দেখি যজ্ঞ করছে, নানান কিছু হচ্ছিলো। সব থেকে আমার যখন মাকে দর্শন করি তখন একটা জিনিস আমি মানে যেটা লাইনে দাঁড়ানোর পর এবং ওনাকে দেখার পর যেটা অনুভূতি করলাম, যেটা আমার অনুভূতি পার্সোনালি বলছি আমি, কিন্তু এখানে কেউ কথাটা শুনে কেউ রেগে যেও না, কারণ অনেকেই মা তারার ভক্ত হতে পারো। মানে যেহেতু সোশ্যাল মিডিয়াতেই এটা পোস্ট করছি, তো অনেকেই মা তারার ভক্ত। আমি যেটা অনুভূতি করছি আমি সেটা বলছি। আমি ওখানে দাঁড়িয়েছিলাম বটে, তবে আমি গোবিন্দ গোবিন্দই করছিলাম, রাধারানী করছিলাম, আমার মুখে অন্য কিছু জপ হয় না। তো মা তারাকে যখন লাইনে গিয়ে দেখি এবং যখন সামনাসামনি দর্শনটা পেলাম, মানে ওনার এতে গিয়ে যখন হাত দিয়ে দর্শন পেলাম, আমি যখন থেকে লাইনে দেখতে দেখে যাচ্ছি তখন থেকেই মনে হচ্ছে না মা হাহা করে কাঁদছে, মানে আমি কান্নার দর্শন পেয়েছি, আমি অন্য কিছু দর্শন পাইনি। এবং তার মায়াবী চোখ, এখনও বলছি, চোখ বুজিয়ে আমি ভিডিওটা সাউন্ড দিচ্ছি, তো তার মায়াবী চোখ, অঝরে কান্না, এবং একটা অন্য অনুভূতির একটা পেলাম, যেটা আমি নিজেও ভাবছিলাম যে মা, আমার সব ভালো লেগেছে। এমন নয় আমি তোমার কাছে আসার জন্য অপেক্ষা করিনি, আমি অপেক্ষা করেছি, তোমাকে দেখার জন্য অপেক্ষা করেছি, কিন্তু আমি এসে যেটা দেখলাম সেটা আমার ভালো লাগেনি। তো আমি জানি না কবে আসবো, তবে চেষ্টা করব আবার আসার, কিন্তু জানি না, মানে আমার সত্যি কথা বলতে সেই মানে সামাজিক যে পরিবেশটা মা তারার কাছে, সেটা আমার ভালো লাগেনি, আমার মাকে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে ওখানে সবাই ড্রিঙ্ক করে থাকে, ওখানের সাধুজনেরা ত্রিশূল হাতে, কঙ্কাল, যেগুলো আমাদের অ্যাকচুয়াল আমরা গোবিন্দ ভক্ত বলে মনে হয় হয়তো, তো সেগুলোকে নিয়ে নানানভাবে টাকা রোজগারের বিষয় রেখে দেয়। ঠিক আছে, যে যা পারে মাথায় ঠেকিয়ে টাকা রোজগারের ব্যাপার। এমনকি বামাখ্যাপার চরণ যেখানে আছেন সেখানে আমি দর্শন করতে যাব, সেখানে পর্যন্ত টাকা ছাড়া দর্শন দেবে না, মানে ধাক্কা মেরে লাইন থেকে বার করে দেওয়া, এই রকমেরও কিন্তু নানান কিছু ঠিক আছে, নানান জায়গা, মানে ওখানটা মানে প্রত্যেকটা মানুষ এরকমই ব্যাপার। তারপর বামাখ্যাপার কাছে যখন, যেখানে জন্মস্থান, সেখানে যখন আমি দর্শনে যাই, সেখানেও ঝগড়া, সেখানেও অশান্তি, মানে মানুষ দর্শন করতে যাচ্ছে নাকি টাকার মানে মোটা টাকা নিয়ে যেতে হবে, টাকার থোক ফেলতে হবে সব জায়গায়, তারপর দর্শন পাবে। এটা শুধু তারাপীঠে নয়, এটা আমাদের এখন তারকেশ্বরেও হয়ে গেছে।
আমি তারকেশ্বর রিসেন্ট গেছিলাম, সেখানে গঙ্গা জল নিয়ে যেতে আমি এখান থেকে, আমার যেহেতু গঙ্গার সামনে, কিন্তু নিয়ে যেতে ভুলে গেছিলাম। সেখানেও সেই একই, মানে এখন টাকার বিনিময়ে ভগবানের দর্শন পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। তবে আমাদের দিকটা আলাদা, আমরা এমনিই দর্শন পেয়েছি, আমার যেটা মনে হয়। আমি চোখ বোঝালেই ভগবানকে দেখি, এমন নয় আমাকে তীর্থস্থানে গিয়ে দর্শন মানে করতেই হবে, আমার এটা অনুভূতি হয় না। এই যে একবার দেখে এলাম, সেখানে আমার চোখ বোঝালেই আমার যে শরীরের যে আত্মা যেন মনে হয় আমার ওখানে গিয়ে দর্শন দিয়ে এলো। যাই হোক, এবার এই গল্পটা একটু বলি। এটা হচ্ছে, আমি তো দিনের বেলা ছিলাম না প্রায়, তো রাতের বেলা আমি তোমাদেরকে দেখানোর জন্য গোলুর ছোটো মার বাড়িটা একটু দেখাচ্ছিলাম, যে এই যে মাটির বাড়ি, এই যে দোতলা বাড়ি, দোতলায় আমি উঠলাম, আর এই ঘরগুলো না আমি খুলতে পারছিলাম না। এবার তার মধ্যে আমি স্টোরি শোনাচ্ছি, এই যখন ভিডিওটা শ্যুট করেছি এই স্টোরিগুলো আমি জানতাম না, তার জন্যই আমি গেছি, না হলে এত সাহস আমার মধ্যেও নেই। এই ঘরে নাকি পাঁচটা ভূত আছে, 3টে ভূত নাকি গোলুর ছোটো মাকে দেখা দেয়। মানে প্রথম যখন এসেছিলো খুব নাকি জ্বালিয়েছিল, কোণে কোণে দাঁড়িয়ে থাকতো, দেখতে পেতো, ঠিক আছে। এগুলো কিন্তু আমি জানতাম না, ভিডিওটা শ্যুট করেছিলাম যখন, কিন্তু যদি জানতে পারতাম, বিশ্বাস করুন আমি হারগিস এরকম অন্ধকারে একা যেতাম না। তখন রাত্রি 9টা 9:30 বাজে, আমি গেছি ভিডিও করতে, তোমাদেরকে দেখাবো বলে। এরকম দোতলায় বাড়ি আমি কোনোদিন যাইনি, দেখিনি। আর ওই দরজাগুলোতেই নাকি, ওই রুমগুলোতেই নাকি কাণ্ড হয়েছে, কেউ নাকি চিত হয়ে শুতে পারে না, নানান ব্যাপার, মানে কোণে দাঁড়িয়ে থাকতো, তারপর হি হি করে আওয়াজ করতো, ঠিক আছে। নানান গল্প শুনলাম আমরা। ওনার যে বাড়িওয়ালা, মানে এটার হচ্ছে ওনাদের ভাড়া বাড়ি, তো এই বাড়িওয়ালার যে গিন্নি ছিল, তিনি নাকি আগুনে পুড়ে মারা গেছেন, তার ছেলে নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছেন, আরও নাকি 3জন এখানে আছেন, ঠিক আছে। এগুলো আমি জানতামই না। আমি একা একা মানে মানে তখন আমি জানলাম আর যে কী হতো আমি নিজেও জানি না। যাই হোক, একা একা ওই দরজা খোলার চেষ্টা করছিলাম, আমি দরজাগুলো খুলতে পারিনি এক হাতে। কি মানে আমার কতটা ভগবানের ভালোবাসাতে আমি ভাগ্যিস দরজাগুলো খুললিনি। মানে ভিডিওটা এডিট করছি এখন, বলছি যদি দরজা খুলে দেখতে পেতাম ওরকম দৃশ্য। তার উপরে এই যে সিঁড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো রকম প্লাস্টারের বা কোনো কিছু বালি সিমেন্টটা নয়, এগুলো সম্পূর্ণ মাটির। আর এই ছিল রুমটা, আর এটা ছিল রান্নাঘর, এইটাও ছাদটাও বলতে গেলে মাটির, তবে এদিকে সাইডগুলো হচ্ছে ইঁটের করা। যাই হোক, যখন খেতে বসে এই গল্পগুলো শুনি, তখন তো আমার মাথায় হাত, আরে আমি তো ওপরে গিয়ে দরজা খুলে আমি ভিডিও করছিলাম, মানে আমি জানলে আমি হারগিস করতেও যেতাম না, এরকম একটা ভুতুড়ের বাড়িতে থাকো কী করে। তো ওরা না অনেক কথা বলে যে আমরা মানে ওরা দেখতে পায়, এবং ওরা আর একটা জিনিস সেটা বলো, যে ওরা ভোরে এবং সন্ধ্যার টাইমে চন্দনের সুবাস পায়। সেটা হচ্ছে স্বয়ং ওনাদের গোপাল কিন্তু ওখানে থাকেন, এবং যে গিন্নিমা মারা গেছেন তারও নাকি গোপাল ছিল। তো এই রকম নৃত্য ওদের সাথে হয়, এবং গোলু সবসময় ওদের কাছে যায়, ওদেরকে আবদার করে, তুই তোকারি করে নাকি আবার। তো এখানে নাকি গোলু আবার সকালবেলা খুব কেঁদেছে, আসতে চায়নি। আমরা কিন্তু আবার ভোরবেলা বেরিয়ে গেছি, 3:30 নাগাদ রেডি হয়ে বেরিয়ে গেছি। তো গোলুকে সোয়েটার পরিয়ে দেওয়ার কথা ছিল, দিদি খুব কেঁদেছে, দিদির খুব মন খারাপ হয়েছে। তো এখানেও একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের গোলু কিপটে, ভীষণ কিপটে। তোমাদের তো আমি বলি, গোলু ছোটো মাও বলে খুব কিপটে। গোলুর ব্যবসার কাজের এমন নয় কাজে টাকা হয় না, কাজের টাকা কোনো জায়গায় খরচা করতে দেয় না। পার্সোনালি আমার ওপরেও তো করে না, ছেড়ে দাও, মানে আমাকে তো আমার দিদা যা হাত খরচা দেয় সেটুকুতে আমার হয়ে যায়, আমার নিজের চলে যায়। তবে গোলু ভীষণ কিপটা। সেটা হচ্ছে, গোলু এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিল ওর ছোটো মা, আর ওর দিদি, যে তোমাদেরকে সামনে যে ভিডিওতে দেখালাম, ওর দিদিও ঘুমাচ্ছিল। ওর দিদি প্রায় 2টো অবধি পড়াশোনা করে তারপর ঘুমিয়ে পড়েছিল। ও বলেছিল যে ভোরবেলা উঠবে, কিন্তু উঠতে পারেনি। এবার ওর দিদির জন্য আমি কিছু নিয়ে যেতে পারিনি, সেই জন্য আমি কিছু টাকা ওর দিদির হাতেও, মানে ঘুমের ঘুরে নিয়েছে, বুঝতেও পারেনি। তো ওর হাতে এখন 500 টাকা দিয়ে আমি বলেছিলাম যে আমি কিছু আনতে পারিনি বোন, একটু কিনে নিস কিছু, আমি আসছি। আর ও ঘুমের ঘরে বুঝতেও পারেনি, ও চুপচাপ হাতের মধ্যে মুঠো করেই শুয়ে পড়েছিল। আর এরই মধ্যে গোলু কী করেছে, গোলুর ছোটো মার থেকে, মানে এতটা কিপটে, মারাত্মক কিপটে, ধারণা করার বাইরে। আমি খুব বকাও দিয়েছি সকালবেলা, তুই এত কিপটে কেন রে বাবা, কাউকে দিলে আবার ফেরত আনতে হয়। তো ওর মা একবার বলছিল, আমি শুনছিলাম যে টিফিন খাবি নে, আমি দিচ্ছি টিফিনটা খাবি, এইটুকু, মানে ওই রকমভাবে কিন্তু আমি মাইন্ডে নিই। ও মা, আমি সকালবেলা যখন ওকে গাড়ি থেকে, যখন সখীরা ছিল, যখন গাড়ি থেকে যখন তুলি, তখন দেখছি হাতে 500 টাকার নোটটা নিয়ে এসেছে। মানে কতটা জন্মের গিফটে হলে ও মানে এরকম চিন্তা ভাবনা করে যে দিদিকে যা দিয়েছে সেটা আবার রিটার্ন নিয়ে আসতে হবে।
মানে ওর ছোটো মার থেকেও সেটা রিটার্ন নিয়ে এসেছে আবার। আর তারপর বলি, এই ঘটনাটা বলি, রাস্তাটা দেখতে পাচ্ছি বলে মনে পড়ছে। ওই যে ভুতুরে গল্পটা শুনেছি রাত্রির বেলা, তারপর তো আর টয়লেট করতে উঠতে পারিনি গোলুর বাবাই আর আমি। আর ওই রকম পরিবেশ বুঝতেই পারছেন, আমরা কোনোদিন মাটির দোতলা বাড়ি দেখিইনি, আর ওখানে আমরা রাতে থেকেছি, তারপরে ওই ভূতুরে গল্প শুনে থেকেছি। এমন নয় যে এমনি। আমি আর গোলুর বাবাই ভীষণ ভীতু, দুজনেই খুব ভীতু আমরা। সাহসী বলবো না, আমরা যখনই কোনো ভূতের মুভি দেখি বা গল্প করি, আমরা নিজেদের ঘরেই বাথরুমে যেতে পারি না, তারপর অন্য অচেনা ঘরে, বুঝতেই পারছেন। আর আশেপাশে এত অন্ধকার, ওদের ওখানে পোস্টারে লাইট নেই, কোনো পোস্টার মানে একটা লাইট দেয়নি। আমরা যখন যাচ্ছি শুধু আমাদের এই গাড়ির লাইটটাই পড়ছে সামনে, আর কিচ্ছু পড়ছে না, এরকম ভাবনা। আর কোনো মানুষজন নেই, মানে পুরো একদম শঁ করে একটা ব্যাপার আছে, যে একদম নির্ঝুম ব্যাপার। তার উপরে এই ভূতের গল্পটা শোনার পর এই রাত্রিবেলা না আমার আর চোখ ঢোলেনি, মানে গোলুর বাবাই তাহলে আর থাকতে পারবে না, এরকম ব্যাপার। আমি বললাম না, আমি 6টা অবধি জেগে থাকি, যতই যাই হোক 6টা অবধি জেগে থাকি। এই অন্ধকারে আমরা এরকম শুরু করে দিয়েছিলাম যাওয়া। ভিডিও আর করিনি, ফোনটা বার করার আবার সাহস ছিল না। এটা মোটামুটি বেজে গেছিলো প্রায়, অনেকটাই বেজে গেছিলো, প্রায় 4:30 5টার ওপর বেজে গেছিলো সময়। এই অন্ধকারের মধ্যে যাচ্ছিলাম, আর এক একটা রাস্তা তো এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, যেন মনে হচ্ছিলো কেউ না কেউ গাছগুলোই মনে হচ্ছে আমাদের ওপরে চলে আসছে, মানে এরকম ভয়ঙ্কর লাগছিল রাস্তাগুলো। তো মোটামুটি এখন বাজে 5টা 5, মানে অনেকটাই টাইম হয়ে গেছে। আর ওই বলতে গেলে গ্রাম সাইডের ভেতর থেকেই মাঝখান থেকে জঙ্গলে কিছুটা আমরা বলতে গেলে, আর ওই যে পানাগড়ের জঙ্গলের ওপর থেকে আমরা আর আসিনি, যাওয়ার সময় গেছিলাম। আমরা আসার সময় ভাবলাম না, এরকম ভয়ঙ্কর ভূতের গল্প শুনেছি, ওখান থেকে আরই আসতে পারবো না, মানে তার থেকে বলো যে শর্টকাট যে পাবলিক রাস্তা দেখাচ্ছে, যেখানে যেখানে একটু জনবসতি পাবো, সেই রকম রাস্তা হচ্ছে। 2-4টে ঘর বাড়ি দেখলেও বুকে একটু শান্তি আসে। তো ওই রকম যদি জঙ্গলের ভেতর থেকে গাড়ি চালিয়ে আসতে হয়, আরও বুক শুকিয়ে যাবে। যাই হোক, সব কটা মানে ব্যাপার নিয়ে, মানে সারা দিনটা যে আমরা কাটিয়েছি, একদিনের এতেই গেছিলাম, সারা দিনটা যে কাটিয়েছি আমরা ভীষণ আনন্দে, ভীষণ মানে একটা অন্য অনুভূতি। এবং অবশ্যই মাথার মধ্যে যে চিন্তা ভাবনা যেগুলো ছিল, সেগুলো দূর হয়ে যাওয়ার একটা অনেক শান্তি। আর এখানে মাঝে মাঝে এই যে রাস্তাঘাটগুলোর প্রাকৃতিক পরিবেশ, যারা শহর সাইডে একটু থাকো, যারা এই পরিবেশগুলো মানে খুব ভালোবাসো, প্রাকৃতিক সৌন্দর্যটা ভালোবাসে, তাদের জন্য বেস্ট যে তারাপীঠে লং ড্রাইভ যেও, একটু আনন্দ পাবে, ভীষণ আনন্দ পাবে। আর রাতের দিকে বিশেষ করে, এবারেও যাব আমরা রাতের দিকেই ভেবেছি ট্যুর করব, দেখা যাক কবে যাই। তবে হঠাৎ এইরকম যেরকম হঠাৎ ঠিক করেছিলাম, এবারেও হঠাৎ ঠিক করব। আর ভোরের আলো ওঠাটা দেখাটা, এটা অনেকে বলে যে সমুদ্রের পরিবেশে দেখা খুব ভালো লাগে, মানে পুরীতে দীঘাতে ভোরের সূর্যোদয় দেখবে, অনেকে সবাই জেগে উঠে চলে যায়। তবে হ্যাঁ, আমার এই গ্রাম্য সাইডের যে সূর্যোদয়টা, এটাও কিন্তু দেখতে আমার মারাত্মক সুন্দর লেগেছিল। একদম প্রথমেই আকাশটা লাল বর্ণের হয়ে, মানে এটা লাল বলবো না, এটা অরেঞ্জ অরেঞ্জ বর্ণের হয়ে, আর চারিদিকে কুয়াশা, ঠান্ডার কুয়াশা। তবে বাইরে যখন বেরিয়েছিলাম, একবার পেট্রোল পাম্পে একটু টয়লেট করতে বেরিয়েছিলাম, তখন মারাত্মক ঠান্ডা, ভীষণ ঠান্ডা লেগেছে। আমার ভেতরটা তো অতটা, হিটারটা চালিয়ে রেখেছিলো বলে বুঝতে পারিনি যে কতটা ঠান্ডা, আমরা নর্মাল রিল্যাক্সে ছিলাম বলতে গেলে। আর এই দেখো পুরো একদম মাঠঘাটের ওপর দিয়ে রাস্তাটা, ভীষণ ভালো লেগেছে রাস্তাটা। তো যাই হোক, বাইরে মারাত্মক ঠান্ডা ছিল, যেটা আমি একটুকু বুঝতে পারিনি। আর সত্যি কথা বলতে, আমার কোথাও যাওয়াটা হচ্ছে খুব ভালো লাগে বাইকে করে, তবে এবারে গাড়ি করে ভালো লাগলো। আমি খুব একটা গাড়ি পছন্দ করি না, এবং আমার মাথা যন্ত্রণা করে, গাড়িতে উঠলেই আমার মাথা যন্ত্রণা করে, গা বমি পাই, আমার একদম ভালোও লাগে না। যেটা আমি বাইকে আনন্দ করতে পারি, সেটা আমি একদম গাড়িতে পারি না। তবে এবারে একটু ঠিক হয়েছি, মানে গাড়ি যেহেতু চাপতাম না, তাই ভালো লাগতো না, এবার একটু ঠিক হয়েছে। আর এগুলো বললো ড্যাম, যেখানে জলগুলো আটকে রাখে, ড্যামে অনেকে বলে না জল ছাড়ে। আর এই যে আমরা মোটামুটি সারা রাতের একটু, মানে তখন আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমের ক্লান্তিভাবে উঠে এবার আমরা যাচ্ছিলাম। এবং এরই মাঝখানে যখন পেট্রোল পাম্পে আমরা নাবি, এর আগে একটু গোলুর বাবাই 2 না 3টে বাম্পারে একটু জোরে জোরে করে ফেলেছিলো, মানে দিনের বেলায় বুঝতে পারছিল না, এত কুয়াশা হয়েছিল, গাড়ির কাঁচগুলো পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো। সেই জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, এবং নিজেকেও একটু গোলুর বাবাকে বললাম যে একটু রিল্যাক্স হও, একটু বেরো, হাত পাটা একটু করো, চোখে একটু জল দাও।
না হলে এতটা গাড়ি চালিয়েছো হয়তো হয়েছে, সেই জন্য একটু ভালো করেই বলতে গেলে কলিং দিয়ে পরিষ্কার করে নিল, যাতে ও দেখতে পায়। মানে ও দেখতে, অ্যাকচুয়ালি ও তো এত গাড়ি চালায় না খুব একটা, ওই গাড়িটা নেওয়া হয়েছে নামমাত্রই, একটু আধটু কোথাও গেলে যাতে যেতে পারি ওইটুকুই, মানে প্রাইভেট ইউজের জন্য, অন্য কিছুর জন্য না। এবং ও যেহেতু গাড়ি ফাড়ি অতটা চালায় না, খুব কম চালায়, হয়তো 15 দিনে 20 দিনে একবার হয়তো চালাবে, তো সেই হিসাবে ওর একটু অসুবিধা হয়। আর এই যে আমাদের সূর্যদেব মুখ তুলে চেয়েছেন, এতটা সুন্দর লাগছিল ধারণা করার বাইরে, এতটা প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি অনেকটা আমরা আনন্দ করেছি সেই দিনটা, যেদিন আমরা গেছিলাম। 13 তারিখ গেছিলাম, 14 তারিখে আমরা থেকে মানে রিটার্ন হয়েছিলাম বলতে গেলে। 13 তারিখে রাত্রিবেলা আমরা গেছিলাম, 14 তারিখে ভোরে পৌঁছেছি, 14 তারিখটা সারাদিনটা থেকে 15 তারিখ ভোরে আমরা রিটার্ন হয়েছিলাম। একটা দিন জাস্ট ফ্রি হতে গেছিলাম সানডেতে। তবে আবার যাওয়ার ইচ্ছা রইল, এবং এই রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখি কোথায়গুলো নিয়ে যায়, সেখানে যাওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর অবশ্যই কিন্তু রাধে রাধে কমেন্ট করো। জয় রাধে।